এবারেতে আমরা এই রোটেশনাল মেকানিক্স নিয়ে কয়েকটা এমসিকিউ ডিসকাশন করে নেব। তো রোটেশনাল মেকানিক্স নিয়ে এমসিকিউ ডিসকাশন করতে গেলে সত্যি রোটেশনাল মেকানিক্স নিয়ে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন তৈরি করা যায়, কিন্তু আমাদের এই বোর্ড লেভেল পরীক্ষার জন্য আমাদের কিন্তু অত কঠিন এমসিকিউ এর দরকার নেই। আমরা নর্মাল কিছু এমসিকিউ বা আমাদের যেই বা নেট লেভেলের বললেও নর্মাল কিছু এমসিকিউ কে আমরা ডিসকাশন করলেই আমাদের কিন্তু আলোচনাটা সঠিক হবে। তো সেই হিসাব অনুযায়ী আমরা এখানেতে কয়েকটা এমসিকিউ ডিসকাস। তো প্রথমেতেই দেখ, এখানে বলা আছে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। তার মধ্যে দিয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য রিলেটেড কিছু কথা। তো তার আগে আমি তোদের এই কথাগুলোকে বলার আগে একটা ছোট্ট তোদের ইনফরমেশন দিয়ে নেব। সেটা হচ্ছে কি, দেখতো, যদি কোথাও আমাদের বলা থাকে এরকম প্যারালাল অ্যাক্সিস থিওরেম, যেটাকে আমরা এই সমান্তরাল অক্ষ উপপাদ্য বলি। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলছে, যদি আমাদের কোথাও সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জানা থাকে, সেখান থেকে ডি ডিস্টেন্স দূরে কোনো অবজেক্ট কোনো অ্যাক্সিসের রেসপেক্টে, যে অ্যাক্সিসটা সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা হয়েছে তার সাথে প্যারালাল থাকতে হবে, সেরকম কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করলে আমাদের কি করতে পারবো না, আইসিওএম প্লাস এমডি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের হলো। আর আমাদের আরো একটা থিওরেম আছে যেটাকে বলা হয় কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে পরের কথাটাতে চলে যাওয়া হচ্ছে, সেখানটাতে বলা হচ্ছে কি না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা বলছে যদি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া জেনে থাকি, তখন জেড অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমাদের শুধুমাত্র টু ডিমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ওকে, ক্যান বি অ্যাপ্লাইড only for 2D object। আর আমাদের এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আছে সেটা কিন্তু যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো কি 1D অবজেক্ট, 2D অবজেক্ট বা 3D অবজেক্ট, যাই দিক না কেন সবার ক্ষেত্রেই কিন্তু আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। ওকে, তাহলে আমাদের দেখে নিচ্ছে কি না শুধুমাত্র টু ডিমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সমস্ত ধরনের বডির ক্ষেত্রেই প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তো দেখ একের দাগেরটা বলা আছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরেম সকল প্রকার বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এই যে আমরা দেখলাম 1D 2D 3D সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমরা দেখে নেব একের দাগেরটার ক্ষেত্রে সঠিক বিকল্প হিসাবে আমরা অপশন এ কে হলো। দেখ এখানে বলেছে কি না আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে ধাতব চাকতি। ওকে, ধাতব চাকতি বলতে আমাদের কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই সবাই শিখতে পারছি যে সলিড ডিস্ক। ওকে, ধাতব চাকতি বলতে বোঝানো হচ্ছে সলিড ডিস্ক। তার মাস দিয়ে দেওয়া চাকতির ভর কেন্দ্রগামী লম্ব অপেক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে একদম সিম্পল কোয়েশ্চেন যে সিম্পল ডিস্কের সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় আমরা সবাই শিখেছি, সেটা একদম জাস্ট ফর্মুলা হাফ অফ এম আর স্কোয়ার। তো দেখ তাহলে সেখান থেকে আমরা বলে দিতে পারবো কি তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কত, এটা হলো। এবারেতে আমাদের এখান থেকে কথা বলা আছে কি না প্রতি একক ক্ষেত্রফলে ভর বলা আছে এম। তাহলে এখানে এই যে এমটা এটা হচ্ছে কি এটা টোটাল মাস,
কিন্তু কোয়েশ্চেনেতে প্রতি একক ক্ষেত্রফলে মাস বলা আছে। তাহলে আমি এখান থেকে একটুখানি ছোট করে দিই, এই এম ড্যাশ সেটা বলতে কাকে বুঝিয়ে দিচ্ছি, টোটাল মাস। কিন্তু কোয়েশ্চেনে আমাদের বলেছে কি প্রতি একক ক্ষেত্রফলে মাস। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন আমাদের বলা আছে মাস পার ইউনিট এরিয়া, এটা আছে কত, স্মল এ। তাহলে এই যে টোটাল মাস এম ড্যাশ সেটাকে কি করতে হবে, প্রতি একক ক্ষেত্রফলে মাসকে আমাদের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাই আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই সলিড ডিস্কের ক্ষেত্রে আমাদের লিখতে হবে কত, দেখ হাফ অফ এম ড্যাশ, তার জায়গায় আমরা কত লিখে দেবো, এম ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তার মানে আমাদের এখান থেকে কতটা ঘটনাটা কথা দাঁড়িয়ে যাবে, দেখ হাফ এম পাই আর টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নিতে পারবো কি যে হরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান আসবে কত, হাফ অফ এম পাই আর টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি কি দুইয়ের দাগের যে কোয়েশ্চেনটা, দুইয়ের দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি আমাদের অপশন সি হলো। এরপরে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলবো। এটাও আমরা দেখতে পাচ্ছি একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে, আমাদের সেখান থেকে অ্যান্সারটাকে বের করার চেষ্টা করব। কি বলা আছে না, কোন স্থির অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন দৃঢ় বস্তুর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। প্রথম অপশন কি বলা আছে না, দেখ সিম্পল কথা বলা আছে, বস্তুর ওপর অবস্থিত বিভিন্ন বিন্দু বৃত্তাকার পথে ঘুরবে এবং ওই সব বৃত্তাকার পথের ঘূর্ণন অক্ষের ওপরেতেই থাকে। একদম সিম্পল কথা এবং বেসিক কথা। তাহলে একের দাগেরটার জন্য আমরা এরকম ধরনের ছবি শিখেছিলাম, দেখ এই কোনো বডি ধরে নিয়েছিলাম কি এই আমাদের কোনো একটা আরবিটারি অবজেক্ট আছে, মানে আরবিটারি অবজেক্টটা বলতে বোঝাচ্ছে কি দৃঢ় অবজেক্টটা আছে, সেটা তার এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। তাই যদি এখানেতে কোনো একটা পয়েন্ট থেকে থাকে, সে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই বরাবর রোটেট। সিমিলারলি এখানটাতে কোনো পয়েন্ট থাকলে সে কি করবে, এই অ্যাক্সিসের চারিদিকে এই সার্কুলার পাথ বরাবর সে ঘুরতে থাকবে। ওকে, তাহলে দেখলাম কি বিভিন্ন বিন্দু প্রত্যেকটাই কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে, মানে ধর এখানটাতে যে পার্টিকেল আছে সেও বৃত্তাকার পথে ঘুরছে। সিমিলারলি বুঝে নে এই পয়েন্টে যে পার্টিকেল আছে সেও কি করছে, বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু তাদের ব্যাসার্ধ প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন। পরের কথা দেখতে পাচ্ছিস এই সব বৃত্তের তলগুলি একই অথবা পরস্পরের সাথে সমান্তরাল হয়। নিশ্চয়ই বুঝতে পারছিস এখানটাতে তারা কোন তলগুলোতে ঘুরছে, সেগুলো দেখতে পাচ্ছিস একটা আরেকটার সাথে প্যারালাল। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই যে তলটা সেটা তার নিচের এই তলটার সাথে অবশ্যই প্যারালাল আসবে। তাহলে এখান থেকে বুঝে নিচ্ছি কি দুইয়ের দাগেরটাও সঠিক। এরপরে বলা আছে এই বস্তুগুলোর কৌণিক গতিবেগ এক থাকে কিন্তু রৈখিক গতিবেগ ডিফারেন্ট হয়। তাহলে সি এর দাগেরটার জন্য কিরকম দেখতে পারবো, আমরা সবাই শিখেছি কত, ভি ইকুয়াল টু ওমেগা। একই ওপর জায়গাতে ঘুরছে মানে কি সবাই দেখতে পাচ্ছে ওমেগা, তার ভ্যালু ফিক্স। কিন্তু দেখ এই প্রথম ঘটনার ক্ষেত্রে যেটা আর1 ছিল, সেকেন্ড ঘটনার ক্ষেত্রে যেটা আর2 আসছে, তারা তো ডিফারেন্ট। তার মানে আমরা নিশ্চয়ই বলতে পারবো কি v1/v2 সেটা ইকুয়াল টু লিখতে পারবো কত, r1/r2। তাহলে আর1 আর আর2 ডিফারেন্ট হলে নিশ্চয়ই তো লিনিয়ার ভেলোসিটি আলাদা হবে, অর্থাৎ তিনের দাগেরটাও সঠিক। তাই আমাদের তিনের দাগেরটার সঠিক বিকল্প হিসাবে আমরা কিন্তু কাকে চুজ করে নেব না, অ্যান্সার ডি কে। হলো পয়েন্ট। কোনো বিন্দু বা আচ্ছা এখানটা তো দেখ এটা আবার একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়ে দেয়া আছে। এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনটাতে বলেছে কি না সঠিক বিকল্প নির্বাচন করো। কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে
একটি কোণার কৌণিক ভরবেগ থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই সঠিক কোয়েশ্চেন অপশন। একটি কোণা সরল রেখায় চললেও তার কৌণিক ভরবেগ থাকতে পারে। হ্যাঁ, এটাও আমাদের সঠিক কোয়েশ্চেন। আর কি বলেছে, যদি কোণা সুষম বৃত্তীয় গতিতে চলে তখন কেন্দ্রের সাপেক্ষে তার ভরবেগ হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, সেটাও আমরা সবাই শিখেছি, খুবই কমন কথা। তাই আমরা দেখে নিচ্ছি কি আমাদের এই যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সমস্ত অপশানে ঠিক, তাই কারেক্ট বিকল্প হিসাবে আমরা অপশান ডি কে ট্রিট করি। এবারেতে কথা আসছে, এটা ঠিক হলো কিভাবে, কোনটা কখন ঠিক আমরা বুঝলাম কি করে? দেখ, প্রথম অপশনটার জন্য কৌণিক ভরবেগ সবসময় তো একটা পয়েন্ট বা অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে হবে, সেটা তো আমরা সবাই শিখেছি। তার কারণ কি, দেখ এই কোনো অ্যাক্সিস আছে, কোনো একটা পয়েন্ট এর চারিদিকে এই পাথ বরাবর ঘুরছে। তো ঘুরতে গেলে আমরা দেখবো কি, যে সার্কেলটা ঘুরছে সেখান থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এই। তাহলে আমরা এটার ক্ষেত্রে কৌণিক ভরবেগ সেটা লিখতে গেলে কত লিখবো, আই ইন্টু ওমেগা, তাই তো। বা আমরা আরো লিখতে পারবো আর ক্রস এমপি। তো যা কিছুই বলি না কেন, এখানে তো ডিস্টেন্সটা কার রেসপেক্টে ক্যালকুলেট করছি, অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে আমাদের কোনো বিন্দু বা অক্ষের রেসপেক্টে কৌণিক ভরবেগ থাকতে পারে, সঠিক অপশন। বলা আছে কি, কোনো কোনো সরল রেখায় চললেও তার কৌণিক ভরবেগ থাকতে পারে। কিরকম কথাটা দেখ, এই কোনো অ্যাক্সিস আছে, কোনো একটা কোনো একটা বডি এই স্ট্রেট লাইনটা বরাবর এই দিকটাতে মুভ করে যাচ্ছে, তাহলে তার লিনিয়ার ভেলোসিটি কত, এমভি। এবারেতে আমাদের এই অ্যাক্সিসের রেসপেক্টে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, তার অ্যাক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কতখানি, আর। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো কি তার কৌণিক ভরবেগ সেটা কত আসছে, আর ক্রস এমভি। আরটা কোথায় আছে, আরটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এমভি কোথায় আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখ, জে ক্রস আই মানে সেটা আসছে কত, মাইনাস কে। তার মানে আমাদের এখান থেকে দেখে নেব এটার মোমেন্টাম কোথায় আসবে, মাইনাস কে ক্যাপ বরাবর। তাহলে সরল রেখায় যাচ্ছে কিন্তু তার মোমেন্টাম রইলো। তাহলে আমরা দেখে নিলাম কি, এই যে ঘটনাটা, এখানটাতে কৌণিক ভরবেগ থাকছে। কোন বস্তু সুষম বৃত্তীয় গতিতে চললে তার কেন্দ্রের সাপেক্ষে কৌণিক ভরবেগ ধ্রুবক। আচ্ছা দেখ, এই ঘটনাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ভেলোসিটি হচ্ছে তোর ট্যানজেন্ট বরাবর, আর রেডিয়াস হচ্ছে কি তোর এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে নিশ্চয়ই তাদের মাঝে অ্যাঙ্গেলটা কতখানি আসবে, কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখান থেকে তার যে মোমেন্টাম তার ভ্যালু কত, এম্পিয়ার। আমরা দেখতে পাচ্ছি কি ভি এর ভ্যালু ফিক্সড, আর এর ভ্যালু ফিক্সড, কেন বলে দেওয়া আছে, সেটা সুষম বৃত্তীয় গতিতে চলছে। তাহলে এম্পিয়ার এই কোয়ান্টিটিটা তোর কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে এ বল বা সি বল দুটোকেই তোর এই অপশনটা দিয়ে বা এই ছবিটাকে দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে। আর বি এরটার জন্য আমাদের এই এক্সপ্লেনেশন রইলো। তার মানে আমরা বুঝলাম কি এ বি সি সবকটিই সঠিক। তাহলে আমাদের এখান থেকে সব বিকল্পই সঠিক, অর্থাৎ ডি অপশনটাকে সঠিক বলে আমরা বিবেচনা করে নেব। এখান থেকে কিরকম বলা আছে, এম ভরের একটি লোক স্থির অনুভূমিক বৃত্তাকার পাটাতনের পরিধি বরাবর ভি গতিতে দৌড়তে আরম্ভ করে। পাতাতনটি যদি কেন্দ্রগামী উলম্ব অক্ষের চারিদিকে অবাধে ঘুরতে সক্ষম হয় তখন লোকটির কৌণিক গতিবেগ কত আসবে। তাহলে আমাদের এখান থেকে জিনিসটা কিরকম দেখে নেই, এই
আমাদের বৃত্তাকার পাতাটন, সেটা রোটেট করছে কার রেসপেক্টে, তার কেন্দ্রগামী উলম্ব একটি রেখা এর রেসপেক্টে রোটেট করছে। এই যে জিনিসটা আমাদের দিয়ে দেওয়া হলো, এই বৃত্তাকার পাতাটনটার রেডিয়াস আমাদের বলে নেওয়া হচ্ছে কত, ক্যাপিটাল আর। আরো বলে নেওয়া হচ্ছে এই যে বৃত্তাকার পাতাটনটা আছে তার ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম। এবারেতে বলা হয়েছে স্মল এম ভরের কোন একটা বস্তু সে করেছে কি এর সার্কামফারেন্স বরাবর, মানে এই দিক বরাবর সে করেছে কিনা দৌড় দিতে আরম্ভ করেছে। তাহলে আমাকে বলেছে কি লোকটির কৌণিক গতিবেগ কত হবে। এবারে একটা কথা দেখ, এখান থেকে কি আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি? না, করছি না। তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে আমাদের সবাই কি শিখেছি, যেরকম ভরবেগের সংরক্ষণ হয় ঠিক সেরকম ভাবে কৌণিক ভরবেগেরও সংরক্ষণ হয়, কারণ এখানে এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু ছিল। তাই আমরা দেখছি যেহেতু এখানেতে নেট টর্ক ইকুয়াল টু 0, মানে এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু 0, তাই আমরা বলতে পারবো কি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ থাকবে। তো আমরা বলবো কি, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনসার্ভড। তাহলে দেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনসার্ভড হয় নিশ্চয়ই কথাটা বলতে পারবো। দেখ তো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল 0, তো ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কিরকম কি আসছে। দেখ লোকটা আর রেডিয়াস বরাবর দূরত্ব নিয়ে সে ঘুরছে কার চারিদিকে, বৃত্তাকার পথের চারিদিকে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত থাকবে, এমপিআর। বৃত্ত মানে ওই যে পাটাতনটা অর্থাৎ ডিস্কটা, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত থাকবে, আই ইন্টু ওমেগা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি ওমেগার ভ্যালু কত আসছে না, সিম্পল কথা, মাইনাস এমপিআর বাই আই। মাইনাস কেন, তার কারণ হচ্ছে বডিটা যেদিকে দৌড়তে আরম্ভ করবে বৃত্তটা কি করবে, তার অপোজিট দিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি নেওয়ার চেষ্টা করবে। মানে এখান থেকে আমরা লিখতে পারবো কত, মাইনাস এমপিআর আই। আই মানে কার আই, আমাদের বডিটার আই, অর্থাৎ ওই ডিস্কটার আই। তাহলে তার ভ্যালু কত হয়, এম আর স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আর আর কেটে গেল, কেটে গেলে তোদের এখান থেকে অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি কত, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে চলবে তার ভ্যালু আসবে মাইনাস 2 এমভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু আর। ওকে, তাহলে তো আমরা বুঝে নিলাম কি এই যে ডিস্কটা, সেই ডিস্কটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আসবে না, মাইনাস এম 2 এমভি ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর। হলো, তাহলে এখান থেকে সঠিক বিকল্প হিসাবে আমরা কাকে ট্রিট করে নেব, আমরা নিশ্চয়ই বুঝে নেব 5-এর দাগেরটার ক্ষেত্রে সঠিক বিকল্প আসবে অ্যান্সার ডি। হলো, এর পরেরটাতে দেখবো আমরা কি আছে, কি বলে দিয়েছে, কি করতে হবে। কি বলে দেওয়া হয়েছে দেখ, 1 কেজি ভর এবং 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি রিং অনুভূমিক তলে গড়া আছে। রিংটির ভর কেন্দ্রের বেগ 1 মিটার পার সেকেন্ড দিয়ে আমাদেরকে বের করতে বলেছে কি না, রিংটির গতিশক্তি কত আসবে। তাহলে দেখ এখানে তো বডিটা ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে আগের দিকে চলছে, তাহলে এখানটা থেকে কাইনেটিক এনার্জি টোটাল বলতে গেলে কি করতে হবে, আমাদের রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি দুটোকেই আমাকে বার করতে হবে। রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, হাফ অফ আই ওমেগা স্কয়ার। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, হাফ অফ এম ভি স্কয়ার। এবারেতে আমরা সবাই শিখেছি কি জিনিসটা না, সেটা হচ্ছে যে আমাদের ভি ইকুয়াল টু কত হয়, ওমেগা ইন্টু আর। রাইট, আর আই এটা কার আই না, সেটা বুঝতে পারছি, এটা হচ্ছে রিং এর আই। তাহলে রিং এর আই কত হয়, এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা বলে নেব কত, এম আর। তাহলে সেই কথাটা এখানে বসিয়ে দিলে কত পাচ্ছি, হাফ অফ এম আর স্কোয়ার, ওমেগার জায়গায় বসিয়ে নিচ্ছি কত, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার মিলে কত এলো, হাফ শুধু এম ভি স্কোয়ার। দেখ মাসের ভ্যালু আসছে কত, মাসের ভ্যালু আসছে 1,
ওয়ান স্কোয়ার মানে সেটাও আসছে কত ওয়ান, তাহলে এখান থেকে বুঝে নিলাম কত টোটাল যে কাইনেটিক এনার্জি আসবে তার ভ্যালুস থাকবে কত ওয়ান জুল। ওকে, তাহলে এখান থেকে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার চলে এলো কত না অপশন সি। এবারে আমরা কোয়েশ্চেন 7টা দেখবো। দেখ কি বলা আছে, কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে আর ব্যাসার্ধের একটি চাকতির জ্যাড্র ভ্রামক আয়। তাহলে দেখ এখান থেকে একটা চাকতি নিয়ে নে, এই চাকতিটার এই অ্যাক্সিসের রেসপেক্টে জ্যাড্র ভ্রামক আই। মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই যে চাকতিটা আছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসা উচিত না, আমরা সবাই বলতে পারবো সেটা আসছে কত হাফ অফ এম আর স্কোয়ার। এবারেতে বলা হয়েছে কি আর ব্যাসার্ধের একটি চাকতি কেটে বাদ দেয়া, তাহলে বলে দেওয়া হচ্ছে কি আর ব্যাসার্ধের একটি পোর্শন মানে এটা থেকে এরকম আর ব্যাসার্ধের একটা পোর্শনকে আমি কেটে বাদ দিই। তাহলে পুরোটা ছিল আমাদের কতখানি আর ব্যাসের একটা চাকতি, সেখান থেকে আর বাই টু এর একটা চাকতিকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এই অ্যাক্সিসটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলছি। তাহলে আগে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কোথায় ছিল এই ফর্মুলা দিয়েছিল, অর্থাৎ সেটাকে তোরা নিয়ে নে না ওয়ান হিসাবে। এবারে দেখ আমরা কেটে বাদ দিলাম কত আর ব্যাসে। ওকে, তাহলে এখন যে জিনিসটাকে কেটে বাদ দিচ্ছি তার ব্যাস হচ্ছে আর, তাহলে নিশ্চয়ই বলতে পারবো তার রেডিয়াস কতখানি চলে আসবে আর বাই টু। এবারে আমরা বলতে পারবো কিরকম কথা, যে আগে তার এরিয়া ছিল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এরিয়া থাকার জন্য তার মাস ছিল এম, তাহলে ইউনিট এরিয়াতে তার মাস কত ছিল এম বাই পাই আর স্কোয়ার। তাহলে এখন এরিয়া কত এসছে পাই আর স্কোয়ার বাই ফোর, তাহলে এখন মাস কত চলে আসবে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার বাই ফোর। তাহলে এটা কেটে গেল, গেলে আমরা দেখতে পাচ্ছি কত এখন নতুন মাস আসবে এম বাই ফোর। হলো, এবারেতে যে পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, মানে তার সেন্টারের রেসপেক্টে মানে তার এই অ্যাক্সিসটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে হাফ অফ, তখন মাস কত আছে এম বাই ফোর, রাইট। আর তখন তার এ কত আছে আর স্কোয়ার, মানে আর এর ভ্যালু কত আছে নিশ্চয়ই আমরা সিম্পল ভাবে বুঝতে পারছি আর এর ভ্যালু আছে কত আর বাই টু, তাহলে তার স্কোয়ার। ওকে, অর্থাৎ আর স্কোয়ার বাই ফোর। তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি কত এম আর স্কোয়ার বাই চার চারে 16 দুয়ে 32, রাইট। তার মানে আমাদের সেখান থেকে পাচ্ছি কত না এম আর স্কোয়ার বাই 30। সেটা হলো কোন অ্যাক্সিসটার রেসপেক্টে এই অ্যাক্সিসটা যেটা আমি ছবিতে দেখাচ্ছি এই অ্যাক্সিসটার রেসপেক্টে, কিন্তু আমাদের বের করতে বলেছে কোথায় এই অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এটাকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে, এটাকে শিফট করে এখানেতে নিয়ে আসতে গেলে কি করতে হবে না বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখান থেকে আসছে কি বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে আগে কত ছিল দেখ এম আর স্কোয়ার বাই 32 প্লাস এখান থেকে কি করতে হবে এম ডি স্কোয়ার, তাহলে এখন মাসের ভ্যালু কত এম বাই ফোর, ডি স্কোয়ার এর ভ্যালু কত, ডি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে
এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স সেটা কত আসবে r/4, তাহলে সেখান থেকে আসছে কত r/4 এর স্কোয়ার, তাই তো। r/4 কি না, এটা হচ্ছে পুরোটা আর, সরি এটা আসবে কত r/2, রাইট। তাহলে ওটা কতখানি দেখে নিলাম r/2 এর স্কোয়ার। তাহলে দেখ এখান থেকে এখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত দেখতে পাচ্ছি, mr²/32 প্লাস আমরা এখান থেকে কত দেখতে পাচ্ছি mr², 4×4=16। তাহলে এখন আমরা যদি এখান থেকে ভ্যালু দেখি, এখানটার ভ্যালুটা কত চলে আসবে 3/32 ইন্টু mr², তাই তো। এবার দেখ mr²/32 সেটা মানে আমাদের কত ছিল, না mr²/32 না, i ইকুয়াল টু কত ছিল mr²/2, তাই তো। তাহলে i ইকুয়াল টু ছিল mr²/2, তাহলে এখান থেকে এটা বসালে আমরা কত পেয়ে যাব 3/16 ইন্টু i। তাহলে এখন নতুন মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে ওই সেন্টার অ্যাক্সিসটার রেসপেক্টে, আগে ছিল i আর এখন কাটা অংশের মোমেন্টাম হলো কত 3i/16, তাহলে এখন মোমেন্টাম কত আসবে রে 13/16 ইন্টু i, তাই তো। তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কত অপশন বি, যেটাকে আমরা সঠিক অপশন হিসেবে বিবেচনা করে নেব, হলো। তাহলে এটা খুবই সিম্পল জিনিস ছিল, আমরা করতে পারতাম। এখানটাতে কি বলা আছে দেখ, তার চাকতি তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরলে আবর্ত গতিজ শক্তি, আবর্ত গতি শক্তি বলতে কার কথা বোঝানো হচ্ছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি, তার ভ্যালু বলে দেওয়া আছে কত কে। তো তার ভ্যালু কত হবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, হাফ অফ i ওমেগা স্কয়ার। কার বলে দিয়েছিল, না একটা কেন্দ্রগামী চাকতির, কেন্দ্রগামী চাকতির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় আমরা সবাই শিখেছি, হাফ অফ mr²। তাহলে এখান থেকে ভ্যালুটা আমরা কত পাচ্ছি, হাফ বসে যাচ্ছে, তাহলে 1/4 mr² ওমেগা স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি তার ইনিশিয়াল রোটেশনাল কাইনেটিক এনার্জি। এবারে বলা হচ্ছে সেটা ব্যাসের সমান্তরাল কোন স্পর্শকের চারিদিকে ঘুরতে থাকলে। তাহলে দেখ এখান থেকে প্রথম কথা আসছে কি, দেখ এই তোর জিনিস ছিল, এই জিনিসটার এই অ্যাক্সিসের রেসপেক্টে, অর্থাৎ এই লম্ব অক্ষের চারিদিকে এই অ্যাক্সিসটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল না হাফ mr²। সেটাকে যদি আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে, এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করলে কি আসছে, নিশ্চয়ই বুঝতে পারছিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ব্যবহার করলে আগে যা ছিল এখন তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ পাবো কত mr²/4। এখন সেটাকে এই অ্যাক্সিসের চারিদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখান থেকে এটাকে আর অ্যামাউন্ট শিফট করে নিয়ে আসতে হবে। তাহলে এই অ্যাক্সিসটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, আগে ছিল mr²/4, এখন কত আসছে m, এখান থেকে এই দিকটা কতখানি আরো r², তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 5/4 mr², রাইট। তাহলে এখন নতুন কাইনেটিক এনার্জি অর্থাৎ রোটেশনাল কাইনেটিক এনার্জি কত আসবে, হাফ পাচ্ছি কত দেখ 5/4 mr² ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখন পেয়ে যাব কত 1/8, 1/8 না 5/8, 5/8 mr² ওমেগা স্কয়ার। তাহলে এবারেতে আমাদের এখান থেকে নতুনটার ভ্যালুটাকে বের করতে হবে, আমরা করে দিই কি, এই যে দুটো কোয়ান্টিটি আছে এই দুটোকে রেশিও করে দিই, এখান থেকে পাচ্ছি কত 5 mr² ওমেগা স্কয়ার বাই 8, ওখান থেকে পাচ্ছি কত 4/mr² ওমেগা স্কয়ার। তাহলে এইটা কেটে গেল, চারটা কাটলে কত আসছে 2, মানে আমরা পেয়ে গেলাম কত 5/2। তাহলে দেখ না এখানে তো 5/2 রেশিওর অ্যান্সার কোথায় আছে, একমাত্র 9 এর থেকে বি এরটাতে 5/2 এর অ্যান্সার আছে।
তাহলে দেখে নেব কত কোয়েশ্চেন 9 এর সঠিক বিকল্প আসবে কত অপশন বি। হলো পয়েন্ট। এরপরে তো আমরা পরের পার্টটাতে যাব। দশেরটার সময় কি বলা হয়েছে, যখন চাকা গড়ায় তার অক্ষ স্থির থাকে না, একদমই ভুল কথা। আমরা শিখেছি কি, যখন চাকাটা গড়িয়ে গড়িয়ে আগের দিকে যেতে থাকে তখন কি হয়, তার যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসটা মুভ হতে থাকে। তাহলে যখন চাকা গড়ায় তখন তার অ্যাক্সিসটা কি হয় না, মুভেবল হয়। অর্থাৎ এটা আমাদের সঠিক নয়। পরে বলানো আছে কি, গড়ানোর সময় চাকার পরিদৃষ্ট সমস্ত বিন্দুই বৃত্তীয় গতি লাভ করে। তার মানে আমাদের বলা হচ্ছে কি, যে চাকার সারফেসে যে বডিগুলো আছে তারা তো কি করছে, অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে। যদি অ্যাক্সিসটা ফিক্স থাকতো তারা কি থাকতো না, একটা কন্টিনিউয়াস বৃত্তাকার পথে ঘুরতে থাকতো। কিন্তু যেহেতু এখন অ্যাক্সিসটা মুভ করতে থাকছে, তাহলে তাদের গতিটা কি আর বৃত্তীয় গতি থাকবে? তাদের বৃত্তীয় গতি থাকবে না। তাহলে এই যে অপশনটা, এই অপশনটাও তো রং হয়ে যাবে। তলের সাথে স্পর্শবিন্দুর চারিদিকে বিশুদ্ধ ঘূর্ণন হিসাবে বস্তুটিকে কল্পনা করা যায়। হ্যাঁ, এটা তো করা যায়। এটাই তোর কনসেপ্ট ছিল, সেটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, তাহলে যে পয়েন্টটা সারফেসের সাথে টাচ করে আছে তার রেসপেক্টে যদি আমরা কোনো অ্যাক্সিস কল্পনা করি, সেই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো বস্তুর ঘূর্ণনটা বিশুদ্ধ ঘূর্ণন হিসাবে আমরা কল্পনা করতে পারি। তাই এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের সঠিক অপশন কোনটা চলে আসবে না, অপশন সি। তাহলে 10-এর দাগের সিটাকে আমরা অ্যান্সার হিসেবে দেখব। এবারে কোয়েশ্চেন 11। এটাকে কি দেখা হচ্ছে দেখ, অমসৃণ তলের উপর দিয়ে বিশুদ্ধ করানোর ক্ষেত্রে, বিশুদ্ধ করানোর ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট সবাই দেখেছি যে সেই পয়েন্টটার কিন্তু কখনো স্লিপিং হয় না। তাহলে বিশুদ্ধ বা পিওর রোটেশনের ক্ষেত্রে যে পয়েন্টটা আমাদের গ্রাউন্ডে টাচ করে আছে তার কোনো স্লিপিং হয় না। তাহলে যদি তার স্লিপিং নাই হলো, তাহলে তার ক্ষেত্রে কি স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণ এরকম কোনো কিছুই কাজ করে না। ওকে, তাই তো? তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো তার মুভমেন্টই নেই, সে এক জায়গাতে রেস্টে আছে। তাহলে আমরা কি বলবো, সেটা তো স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণ কোনো কিছুই হচ্ছে না, এবং সে মুভ করার চেষ্টাও করছে না। তাই আমরা বলবো কি, স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণ কাজ করে না কার ক্ষেত্রে না, যদি আমাদের সেখান থেকে বলে দেওয়া থাকে সেটা হচ্ছে পিওর রোলিং। ওকে, পিওর রোলিং এর ক্ষেত্রে আমরা সবাই শিখেছি ভি ইকুয়াল টু কত হয়, ওমেগা ইনটু। এরপরে তো আমরা দেখবো এই কোয়েশ্চেন নাম্বার 12। কি বলা হয়েছে, আর ব্যাসার্ধের একটি চাকতি অনুভূমিক ভাবে একটি মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ভি বেগে সরলরেখা বরাবর যাচ্ছে। হঠাৎ তার পরিধির উপস্থিতিতে কোনো বিন্দুতে তাকে এমন ভাবে আটকে দেয়া হলো
যাতে করে সে বিন্দুটিকে কেন্দ্র করে অনুভূমিকভাবে টেবিলের ওপর ঘুরতে থাকে। তখন আমাকে বলেছে কি যে চাকতিটির কৌণিক বেগ কত। তাহলে দেখ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে চাকতিটা এরকম ভাবে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট থাকা অবস্থায় সে কি করছিল, এদিক বরাবর মুভ করছিল। আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা তার আটকে দেয়। তাহলে যে মুহূর্তে আমি আটকে দেব তখন এটার ক্ষেত্রে আমাদের কি আসছে দেখো, সেই মুহূর্তে তার অ্যাঙ্গুলার মোমেন্ট, কি বলছি আমরা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ সেটা কত আসবে, আর ক্রস এম ইন্টু ভি। সেটা ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে আবার কত, আই ইন্টু ওমেগা। তাহলে দেখ এই জিনিসটার রেসপেক্টে মানে এই অ্যাক্সিসটার রেসপেক্টে আমাদের চাকতির মোমেন্ট অফ ইনার্সিয়া হয় কত। তাহলে এইটার রেসপেক্টে সে ঘুরতে আরম্ভ করছে, অর্থাৎ এই অ্যাক্সিসটার রেসপেক্ট, অর্থাৎ এই ধারের দিকে যে এই পয়েন্টটা গেছে সেই অ্যাক্সিসটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়। দেখ সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল কত, হাফ অফ এম আর স্কোয়ার। তাহলে তার থেকে আর ডিস্টেন্স দূরে সরে গেছে, সেখানে তো মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখবো কত, 3/2 এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখছি কত, 3/2 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, সেটা ইকুয়াল টু কত আসছে, এম ভি আর। তাহলে দেখ না এখান থেকে এম এম কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, তাহলে ওমেগা ইকুয়াল টু কত পেয়ে যাব, 2v/3 ইন্টু আর। ওকে, তাহলে দেখ না এখান থেকে একের দাগের অপশনটাই সঠিক অপশন হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে 12 দাগের কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার চলে আসবে কোনটা, না এ। চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক বলা আছে, আর ব্যাসের সাপেক্ষে ঠিকভাবে দেখ। তাহলে দেখ এই চাকতি আছে, তার ব্যাসের সাপেক্ষে আমরা তাহলে নর্মাল কি শিখেছি, তার এই সেন্টারের রেসপেক্টে পারপেন্ডিকুলার হবে, কিন্তু এখন বলছে ব্যাসের সাপেক্ষে। তাহলে ব্যাসের সাপেক্ষে নিতে গেলে কি করতে হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে সেটাকে আর্ধেক করতে হবে। তাহলে আমাদের নর্মাল সময় থাকতো কত, এম আর স্কোয়ার বাই 2, এখন তাহলে সেটা কত চলে আসবে, তার হাফ এম আর স্কোয়ার বাই 4, কোয়েশ্চেনে সেটাই বলা আছে কত, আই। এবার বলা আছে চাকতিটির তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব বলতে আমাদের কি বোঝাচ্ছে না, এই তলের সাথে লম্ব এবং পরিধির ওপর অবস্থিত কোনো বিন্দু। আমরা শিখেছিলাম কি সেন্টার অফ মাসের রেসপেক্ট, অর্থাৎ এই অ্যাক্সিসটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত ছিল, এম আর স্কোয়ার বাই 2। এখন এই অ্যাক্সিসটার রেসপেক্ট অর্থাৎ আর ডিস্টেন্স দূরে সরে গেছে, তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, সিম্পল কথা এম আর স্কোয়ার বাই 2 প্লাস এখান থেকে আর ডিস্টেন্স সরে গেছে তাহলে আসবে কত, সেটা এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত, সেটা আসছে বেসিক্যালি 3/2 এম আর স্কোয়ার, তাই তো। কিন্তু আমরা কোয়েশ্চেনেতে কত শিখেছি যে এম আর স্কোয়ার বাই 4 ইকুয়াল টু আই, তাহলে সেখান থেকে কত লিখতে পারবো, এম আর স্কোয়ার সেটা ইকুয়াল টু পাবো হচ্ছে কত, 4i। তাহলে সেই এম আর স্কোয়ারের ভ্যালুটা যদি আমি এখানটাতে রিপ্লেস করে দিই তাহলে কত পাচ্ছি দেখ না, 3/2 ইন্টু 4i। তাহলে দেখ এখান থেকে 2 এখান থেকে কেটে গেলে আমরা কত পেয়ে যাচ্ছি, 6i। তার মানে আমরা দেখে নেব এটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, না 6 ইন্টু আই। হলো, তাহলে এইরকম ভাবে আমাদের কিন্তু জিনিসটাকে দেখে নিতে হবে। বোঝা গেল পয়েন্টটা। 13 দাগেরটাকে আমাদের কি রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে, 13 দাগেরটার অ্যান্সার কত আসবে, এর পরেরটায় যাব। আমাকে বলেছে কি একটি নিরেট গোলক, নিরেট গোলক বলতে আমরা কার কথা শিখলাম, না নিরেট গোলক বলতে আমরা বলছি কি, না সলিড স্ফিয়ারের কথা বলছি। তাহলে দেখ সলিড স্ফিয়ার অর্থাৎ নিরেট গোলক, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় আমরা সবাই শিখেছি, 2/5 এম আর স্কোয়ার।
বলেছে কি সেটা একটা ইনক্লাইন প্লেন বরাবর 10 মিটার দূরত্ব না পিছলে গড়িয়ে পড়ছে। আমাকে বের করতে বলেছে গোলকের ত্বরণ কত। তাহলে দেখ সিম্পল কথা, এই তোর হচ্ছে কি তল, এখানেতে এই গোলককে আমরা রেখে দিয়েছি, সে কি করছে আস্তে আস্তে নিচের দিকে নামছে। তো যখন সে আস্তে আস্তে নিচের দিকে নামছে নিশ্চয়ই বুঝতে পারছিস সেখানে নিচের দিকে নামলে ফ্রিকশন তাকে অপোজ করবে। নিচের দিকে সে কেন নামছে না এম জি সাইন থিটা কম্পোনেন্টের জন্য একটা অ্যাক্সিলারেশন নিয়ে আসছে, তাহলে এম এ আমাদের কি করবো না অপোজিট দিকে বের করবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত এফ প্লাস এম এ ইকুয়াল টু এম জি সাইন। এবারে তো আমাদের পয়েন্ট আসছে এই এফ এর ভ্যালুটাকে হাঁটাতে হবে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি কি না এই এফ এই ফ্রিকশন তার জন্যই এই বডিটার আমাদের রোটেশন হচ্ছে। তাই টর্ক অর্থাৎ এফ ইন্টু আর সেটা ইকুয়াল টু কার সাথে সমান হবে আই ইন্টু আলফা। তাহলে দেখ এফ আর আই, আই মানে আমরা কত শিখেছি না নিরেট গোলক, তার আই কত আছে 2/5 এম আর স্কয়ার। আলফা, আলফা মানে কত এ বাই আর, তাহলে একটা আর কাটলো এদিক থেকে একটা আর কেটে গেল, তাহলে ফ্রিকশনের ভ্যালুটা পেয়ে গেলাম কত 2/5 এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত দেখতো 2/5 এম এ প্লাস এম এ ইকুয়াল টু এম জি সাইন। তাহলে দেখ সমস্ত জায়গা থেকে এম গুলো কেটে গেল, লেফট সাইডে তো কত পেয়ে যাচ্ছি আমরা 7/5 ইন্টু এ ইকুয়াল টু জি সাইন। তাহলেতে আমরা এটুকুনি কথা নিশ্চয়ই বুঝতে পারবো যে তার অ্যাক্সিলারেশনের ভ্যালু কত আসবে 5/7 ইন্টু জি সাইন। 5/7 জি এর মান কত 10, সাইন থিটা আমাদের এখান থেকে থিটার মান কত বলে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সেখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম কত √3/2, তাই তো। তাহলে আমরা দেখে নিলাম কত সে যখন আমাদের নিরেট গোলকটা 60 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি নততলের ওপর দিক থেকে সে গড়িয়ে গড়িয়ে নামছিল, তখন তার ভ্যালুটা আমরা দেখলাম কত এই 5/7 জি ইন্টু √3/2। তাহলে বেসিক্যালি সেখান থেকে ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসছে ওপরেতে আসছে 50√3, √3 মানে কত 1.732 ডিভাইডেড বাই আমাদের কত আসছে 7 ইন্টু 2 অর্থাৎ সেটাকে পাচ্ছি কত 40। ওকে, তাহলে তো এখান থেকে কাটাকাটি করলে তোর মোটামুটি ঘটনাটা কত চলে আসবে, দেখ এখান থেকে আসছে ওই অ্যারাউন্ড 3.5 এর কাছাকাছি। তাহলে 3.5 কে 1.7 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো অ্যারাউন্ড 6 এর কাছাকাছি পাবো। তো দেখ না এখান থেকে তোর অ্যান্সারটা কত আছে একটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার অপশন আছে, তাই 14 দাগেরটার ক্ষেত্রে কারেক্ট অপশন হিসেবে আমরা কিন্তু সি কে ট্রিট করব। ওকে, একটুখানি অ্যাপ্রক্সিমেশন করতে হবে, একটুখানি বড় অঙ্ক কিন্তু করা যায়। এবারেতে বলা হচ্ছে এমবড এবং আর ব্যাসার্ধের গোলাকার রিং থেকে 90 ডিগ্রি বৃত্তকলার অনুরূপ চাপ কেটে নেওয়া হলো। ঠিক আছে, রিং এর অক্ষগামী এবং রিং এর তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে রিংটির অবশিষ্ট অংশের জড়তা ভ্রামক এম আর স্কয়ারের কে গুণ হলে কে এর মান কত হবে। ওকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমাদের দেখতে হবে। দেখ নর্মাল সময়তে আমরা জানি কি কোন রিং তার মোমেন্ট অফ ইনার্সিয়া কতখানি হয়, দেখ নর্মাল সময়তে তাদের মোমেন্ট অফ ইনার্সিয়া হয় কত এম আর স্কয়ার। এখন আমি বললাম কি এই বৃত্ত থেকে আমি 90 ডিগ্রি একটা পোর্শন কেটে নিচ্ছি, এই পোর্শনটাকে কেটে নিচ্ছি, তাই তো। তাহলে এই পোর্শনটার আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কত থাকবে, এই পোর্শনটা বাদে বাকি পোর্শনটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে দেখতে হবে। তাহলে এই পোর্শনটার জন্য মাস কতখানি আছে নিশ্চয়ই বুঝতে পারছিস, এই যে পোর্শনটা কেটে নেওয়া হচ্ছে তার মাস কত যাবে
মাস যাবে হচ্ছে যে তোর 4/1 অর্থাৎ আমরা দেখবো কত m/4। তাহলে এখন আমার কাছে পড়ে আছে কতখানি বাকি পোর্শনটা, বাকি পোর্শনের তোর মাস কত এসে যাবে, মাস এসে যাবে 3m/4। তাহলে ওই পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, 3m/4 ইন্টু r স্কয়ার। হলো কোয়েশ্চেনেতে এম আর স্কোয়ারের কত গুণ বের করতে বলেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত 3/4 ইন্টু এম আর স্কোয়ার। তাহলে সেটা এম আর স্কোয়ারের কত গুণ হলো, ডেফিনেটলি আমরা বলতে পারছি 3-এর 4 গুণ। তার মানে আমাদের এখান থেকে এই 15 দাগেরটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে বিবেচনা করব, সঠিক অপশন হিসেবে আমরা বিবেচনা করব অপশন এ কে। কি কোয়েশ্চেন বলা আছে দেখ না, 2.5 কেজি পার মিটার স্কোয়ার জড়তা ভ্রামক বিশিষ্ট। তাহলে দেখ প্রথমেতে বলে দিল আই, তার মান বলে দিল কত 2.5। তার প্রাথমিক কৌণিক বেগ 40 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ ওমেগা 1 ইকুয়াল টু বলে দেওয়া আছে কত 40। 10 নিউটন মিটার মানের একটি স্থির টর্ক প্রয়োগ করা হলো। তাহলে তার উপরে যে টর্ক অ্যাপ্লাই করা হলো তার ভ্যালু হচ্ছে কত 10। কত সময়তে চাকাটির কৌণিক বেগ 60 রেডিয়ান পার সেকেন্ড হবে, তাই তো? তাহলে এবারে আমাদের কাছে ফর্মুলা আমরা কত শিখেছি, কত থাকতো সবাই ফর্মুলা শিখেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেটা রোটেশনাল ইকুইভ্যালেন্ট ফর্মুলা কত আসবে, ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা ইনটু টি। তাহলে সেখান থেকে আমাদের জিনিস পাচ্ছি কত ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই আলফা, সেটা ইকুয়াল টু কত টি। দেখ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওমেগা 1 ওমেগা 2 সমস্ত ভ্যালু দিয়ে দেওয়া আছে। তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মানে কত পাচ্ছি 60 মাইনাস 40, সেটার ভ্যালু কত পেলাম 20 ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু টি। তাহলে এবারে তো আমাদের কি করতে হবে, আলফার ভ্যালুটা বের করতে হবে। আমরা সবাই কি রকম শিখেছিলাম, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে সেটা কত আছে, টর্ক ইকুয়াল টু আই ইনটু আলফা। টর্কের ভ্যালু বলে দেওয়া আছে 10, আই এর ভ্যালু বলে দেওয়া আছে 2.5 ইনটু আলফা। তাহলে আলফা কত আসছে 4। তাহলে দেখ এখান থেকে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে জিনিসটা পাচ্ছি 20/4 ইকুয়াল টু টি। তাহলে টাইমের ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা 5 সেকেন্ড। তাহলে এই জিনিস অনুযায়ী আমরা বের করে দেবো কি, এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার বা অপশন হিসাবে আমরা কাকে কি ট্রিট করব, না অপশন সি কে ট্রিট করে নেব। হলো এরপরেতে আমরা চলে যাব পরের কোয়েশ্চেন। আমাদের বলেছে কি না, ঘূর্ণায়মান একটি বস্তুর ওপর তাৎক্ষণিক অবস্থানের বা সমীকরণ হচ্ছে কত এটা। দিয়ে আমাদের বলেছে টর্ক কখন শূন্য। আমরা কি শিখেছি, টর্ক ইকুয়াল টু কত হয় আই ইন্টু আলফা। দেখ তাহলে এটা জিরো মানে কত আই ইন্টু আলফা ইকুয়াল টু জিরো। আই এর মান তো জিরো হওয়া পসিবল নয়, তাহলে আলফা কখন জিরো হবে সেটা আমাদের বের করতে হবে, তাই তো। এবারে তো দেখ এখানটাতে আমাদের বলে দেওয়া আছে কত থিটা ইকুয়াল টু বলে দেওয়া আছে দেখ 2t⁻³ মাইনাস 6t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো কত ওমেগা মানে কত ডি ডিটি অফ থিটা, তার ভ্যালুস কত চলে আসছে দেখ 6t স্কোয়ার, মানে একবার ডিফারেন্সিয়েট করছি মাইনাস তোর পাচ্ছি কত 12t, সেটা পেলাম ওমেগা। এরপরে তো আসছে কত আলফা, আলফা মানে আমাদের কত নিতে হবে দেখ সবাই শিখেছি হচ্ছে আলফা মানে আমরা নেব হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। তাহলে দেখ আলফা যেটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, সেটা করলে কত পাচ্ছি দেখ না 12t মাইনাস 12। তাহলে এটা ইকুয়াল টু অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন জিরো হতে হবে। তাহলে আমরা দেখছি কত 12t ইকুয়াল টু 12, তার মানে দেখে নেবো কত টি এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে 1 সেকেন্ড। ওকে, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড হলে আমরা পাবো কি না বস্তুটার উপর টর্কের মান 0। তাই সঠিক অপশন হিসাবে আমরা কিন্তু অপশন এ কে বিবেচনা করে নেব।
তাহলে এখানটাতে কি বলে দেওয়া আছে না এম দৈর্ঘ্যের এল ভরের একটি সুষম দ্বন্দ্বের সাথে লম্ব হয়ে মধ্যবিন্দুগামী কোন দণ্ডের পয়েন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া, অর্থাৎ এই অ্যাক্সিসটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বলে দেওয়া আছে কত আই নট। আমাদের বের করতে বলছে তার সাথে প্রান্তগামী এবং লম্বভাবে অবস্থিত, প্রান্তগামী এবং লম্বভাবে অবস্থিত অর্থাৎ এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে। এই দূরত্ব কত তাহলে L/2, তাহলে আমরা লিখতে পারবো কত সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস m ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত আই নট এম ডি মানে কত L/2 এর স্কোয়ার, মানে সেখান থেকে পাচ্ছি কত mL²/4। তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কত 18 দাগেরটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসাবে চলে আসবে কি আমাদের অপশন বি। হলো কি বলা আছে সমবৃত্তীয় গতি সম্পন্ন, সমবৃত্তীয় গতি সম্পন্ন একটি কণার কৌণিক ভরবেগ L, যদি কণাটির গতিশক্তি অর্ধেক এবং কৌণিক বেগ দ্বিগুণ করা হয় তখন কণাটির নতুন কৌণিক ভরবেগ কত? এটার জন্য আমরা সবাই কি ফর্মুলা শিখেছিলাম দেখো পি, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, তার ফর্মুলা কত শিখেছিলাম, তার ফর্মুলা শিখেছিলাম হচ্ছে √2mk, তাই তো। তাহলেতে আমাদের অ্যাঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে যদি আমাদের ফর্মুলাটাকে দেখতে হয় সেটার কথা দেখতে পারবো কত এল উইল বি ইকুয়াল টু কত আসবে √2i ইন্টু কে, কে বলতে কি এখানে তো রোটেশনাল কাইনেটিক এনার্জি। এখন আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে কিরকম কথা না এলটা হয়ে যাচ্ছে পরিবর্তন হয় এল ড্যাশ, তখন তার আমাদের ক্ষেত্রে ভ্যালুটা কত হবে দেখতো 2i ড্যাশ কে ড্যাশ। কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বলা আছে আই ড্যাশটা হচ্ছে অর্ধেক হয়েছে কার না আগে, কি বলা হয়েছে না কৌণিক বেগ, এখানটাতে একটু অসুবিধা আছে, এখানটা থেকে কাইনেটিক এনার্জির টার্মে কিন্তু দেয়নি কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার টার্মে দিয়েছে, কি বলে আমাদের কৌণিক বেগের টার্মে দিয়েছে। তাহলে আমাদের এখানে যে কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জিটাকেও কিন্তু আমাদের রিপ্লেস করে দিতে হবে, তাই এই পদ্ধতিতে কিনা আমাদের হবে না। তাহলে আমরা এটাকে কিরকম ভাবে দেখবো দেখ, একটুখানি প্রসিডিওরটা অন্য করতে হবে। কিরকম করছি দেখ, আমরা সবাই শিখেছি কৌণিক ভরবেগ মানে আমাদের এই ফর্মুলা হয় আই ইন্টু ওমেগা, সেটা মানে আবার আমরা শিখেছি কত আর ক্রস এম ভি, মানে আমরা শিখেছি কত হয় এম্পিয়ার, এম ইন্টু ভি মানে সেটা কত হয় মোমেন্টাম, তাহলে সেখান থেকে আমরা লিখবো কত পি, তাই তো, ইন্টু আমরা কত লিখতে পারবো আর, হলো। তাহলে সেখান থেকে আমরা সবাই লিখতে পারবো এরকম কথা দেখতো এল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত পি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। দেখ পি, পি ইকুয়াল টু আবার আমরা কত শিখেছি দেখতো আমাদের বলে দেওয়া আছে কি দেখতো শিখেছি হচ্ছে √2mk, তাই তো। তাহলে সেটার স্কোয়ার করে যদি এখানটাতে বসে এখানটাতে পেয়ে যাবো কত 2mk ইন্টু আর স্কোয়ার, সেটার ভ্যালু হচ্ছে কার সাথে সমান এল স্কোয়ারের সঙ্গে সমান। এবার দেখ এখানটা থেকে সমবৃত্তীয় সম্পন্ন একটি কোণার কথা বলা আছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে এম আর স্কোয়ারের ভ্যালু কত আসবে, এম আর স্কোয়ারের ভ্যালু আসবে আই, আমরা তাহলে দেখছি কত আই মানে হচ্ছে কত এম আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 2 ইন্টু কে আই ইন্টু কে, সেটা হচ্ছে কি আমাদের এল স্কোয়ারের ভ্যালু। এবারে দেখ এক নম্বর ইকুয়েশনেতে আমরা আবার কি শিখেছি এল ইকুয়াল টু শিখেছি হচ্ছে আই ইন্টু ওমেগা, তাহলে দেখ এল ইকুয়াল টু যদি আই ইন্টু ওমেগা শিখি আই এর ভ্যালু কত লিখতে পারবো এল বাই ওমেগা, সেটা ইন্টু কে, সেটা ইকুয়াল টু আছে কত এল স্কোয়ার, তাহলে একটা এল এখান থেকে বাদ পড়ে যাবে, তাহলে একটা এল বাদ পড়ে গেলে আমরা এখান থেকে পাচ্ছি কত এল ইকুয়াল টু 2k বাই ওমেগা।
বলা আছে কি না কণাটির গতিশক্তি অর্ধেক করা হবে এবং কৌণিক বেগ দ্বিগুণ করা হবে। তাহলে আমাদের কণাটির গতিশক্তি অর্ধেক এবং কৌণিক বেগ দ্বিগুণ অর্থাৎ এল ড্যাশ, তখন কি দেখছি গতিশক্তিকে অর্ধেক করছি কত k/2। ওকে, কণাটির এই বেগটাকে আমরা দুগুণ করছি অর্থাৎ করছি কত 2 ওমেগা। তাহলে আমাদের 2 কেটে গেল। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত দেখতো k/2 ওমেগা, সেটা হচ্ছে কত এল ড্যাশ। তাহলে দেখ এল মানে ছিল এটা আর এল ড্যাশ মানে পেলাম এটা। তাহলে দেখ এল আর এল ড্যাশ কে যদি আমি ভাগ করে দিই অর্থাৎ এল ড্যাশ বাই এল করি, কত পাচ্ছি দেখতো k/2 ওমেগা ইন্টু এখান থেকে কত আসছে ওমেগা/2k। তাহলে দেখ ওমেগা/k আর k/ওমেগা কেটে গেলে আমরা কত পাচ্ছি 1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এল ড্যাশ সেটা ইকুয়াল টু কত পাবো না আমাদের l/4, তাই তো। তাহলে এই যে কোয়েশ্চেনটা পেলাম সেটার ক্ষেত্রে দেখবো কত নতুন কৌণিক ভরবেগ আসবে কত l/4, অর্থাৎ কোয়েশ্চেন 19 এরটা সঠিক অপশন চলে আসবে কত না বি। একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল, একটু দেখে তোদেরকে করে নিতে হবে। বলেছে কি এম ভরের একটি নিরেট গোলক আমাদের বলে দিয়েছে হচ্ছে কি ওপর থেকে নততল ওপর দিয়ে না পিছলে গড়িয়ে পড়ছে। না পিছলে গড়িয়ে পড়ছে মানে কি আমাদের পিওর রোলিং হচ্ছে। পিওর রোলিং এর ক্ষেত্রে আমরা সবাই শিখেছি কত ভি ইকুয়াল টু ওমেগা আর পার। নততলের পাদদেশে রৈখিক গতি হচ্ছে ভি, ওই স্থানে গোলকটির গতিশক্তি। অর্থাৎ গতিশক্তি বলতে নিশ্চয়ই এখানে টোটাল কাইনেটিক এনার্জির কথা বলা হচ্ছে। আমরা সবাই শিখেছি কাইনেটিক এনার্জি টোটাল মানে কত হয় রোটেশনাল প্লাস আমাদের ট্রান্সলেশনাল। রোটেশনাল মানে আমরা সবাই বলছি কত হাফ অফ আই ওমেগা স্কোয়ার, ট্রান্সলেশনাল মানে আসছে কত হাফ অফ এম ভি স্কোয়ার। কার কথা বলেছে নিরেট গোলক, তাহলে আমাদের সবাই শিখেছে নিরেট গোলক মানে আমাদের কত হয় 2/5 এম আর স্কোয়ার। ওমেগা, তাহলে এই যে ইকুয়েশনটা শিখলাম ওমেগা ইকুয়াল টু কত আসবে আমাদের ভি বাই আর, তাই লিখে দিচ্ছি কত ভি বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, এখানটাতে থাকছে কত হাফ অফ এম ভি স্কোয়ার। এই 2 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 1/5 এম ভি স্কোয়ার প্লাস 1/2 এম ভি স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা সামেশন করি কত পেয়ে যাব 7/10 এম ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখ আমাদের তখন টোটাল গতিশক্তি কত পেয়ে গেলাম, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। অর্থাৎ কোয়েশ্চেন 20 এর ক্ষেত্রে সঠিক অপশন হিসাবে বিবেচনা হবে কে না অপশন এ। বোঝা গেল? কি বলেছে এই উচ্চতা থেকে একটি নততল থেকে একটি নিরেট চোঙ গড়িয়ে পড়ছে, তো নটতলের পাদদেশে তার চোঙটির বেগ কত। ঠিক আছে, সে গড়িয়ে পড়ুক, তার জন্য আর আমাদের কি যায় আসছে। আমাদের একটুখানি কথা বলতে পারবো যে তার পাদদেশে টোটাল কাইনেটিক এনার্জি কত আসবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ অফ আই ওমেগা স্কোয়ার। তো দেখ হাফ এম ভি স্কোয়ার, এটার তো কোনো কিছু বদল করতে পারবো না। হাফ আই ওমেগা স্কোয়ার নিরেট চোঙ বলে দিয়েছে, নিরেট চোঙ মানে সলিড। সলিড হলে আমাদের সেখানটা থেকে সবাই কি শিখেছি তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় হাফ অফ এম ভি এম আর স্কোয়ার। সলিড মানে আমাদের কত হয় না হাফ অফ এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে বসিয়ে দিচ্ছি কত হাফ অফ এম আর স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা মানে কত হয় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে আমাদের পাচ্ছি কত দেখতো 1/2 এম ভি স্কোয়ার প্লাস আমরা পাচ্ছি 1/4 এম ভি স্কোয়ার। তাহলে 1/2 প্লাস 1/4 করলে কত পাচ্ছি 4 2 প্লাস 1 এম ভি স্কোয়ার, মানে আমরা পাচ্ছি কত 3/4 এম ভি স্কোয়ার। এই কাইনেটিক এনার্জিটা এসছে কোথা থেকে বস্তুর, নিশ্চয়ই তার পোটেনশিয়াল এনার্জি থেকে এসছে। তার টপমোস্ট পয়েন্টেতে হাইট এইচ, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত আসবে নিশ্চয়ই এম জি এইচ। তাহলে 3/4 এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ, এম এম কেটে গেল। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি দেখ 4gh/3। তাহলে ভি ইকুয়াল টু আমাদের কত পেয়ে যাব না ভি ইকুয়াল টু আমরা পেয়ে যাব হচ্ছে √অফ 4gh/3। সেটা অপশন কোথায় আছে অপশন বি তে আছে। তাই 21 দাগের কোয়েশ্চেনটার সঠিক অপশন হিসাবে আমরা ট্রিট করব কাকে না অপশন বি কে। হলো?
তাহলে এইটুকুনি কাজ আমাদের করতেই পারি, এখানটাতে সেরকম কোনো কিছু কঠিন জিনিস নেই। বলা আছে কি একটি অণু m ভরের দুটি পরমাণু দ্বারা তৈরি। দিয়ে বলেছে কি না পরমাণু দুটির মধ্যে ব্যবধান হচ্ছে অণুটির আবর্ত গতিশক্তি এবং কৌণিক বেগ যথাক্রমে k এবং ওমেগা। হরকন্দকামী বক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক হচ্ছে I। এক্ষেত্রে কোনটা কি আমাকে বের করতে হবে। তাহলে দেখ নিশ্চয়ই কথাটা বুঝতে পারছিস যে আমাদের এই দুটো পরমাণু আছে, দুটো পরমাণুরই মাস সমান, তাহলে তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? সেন্টার অফ মাস নিশ্চয়ই মিড পয়েন্টে থাকবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে এটার দূরত্ব হবে কত a/2, সিমিলারলি এটার দূরত্ব হবে কত a/2। দুটোরই মাস কত দেয়া আছে m করে, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া মানে আমরা সবাই শিখেছি সামেশন অফ mr স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখ m/2 আর a/2 এর স্কয়ার মানে কত পাচ্ছি a²/4। দুটো বডি আছে তার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে সেখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাব কত মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা পাবো হচ্ছে m²/4, তাই তো? তাহলে আমরা সেখান থেকে দেখে নিচ্ছি কি এখান থেকে আমি একটা 2 এক্সট্রা লিখে ফেলেছিলাম, এই দুইটা আসবে না, দুটো বডি ছিল তো এক একটা বডির m করে হয়, তাহলে এখান থেকে কত আসছে এই ঘটনা এখান থেকে 2 কাটলো, তাহলে আমরা পাচ্ছি কত তার মোমেন্ট অফ ইনার্সিয়া পাচ্ছি m²/2। কিন্তু এখানে তো দুটো অপশনের ক্ষেত্রে m²/2, তাহলে আমাদেরকে কি করতে হবে তার যে কৌণিক বেগ আছে সেই কৌণিক বেগটাকেও আমাদের বের করে নিতে হবে। এবার হচ্ছে দেখ কৌণিক বেগ বের করতে গেলে আমাদের কি কিরকম পদ্ধতি নিতে হয়। আমরা সবাই শিখেছি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয় হাফ অফ mv স্কয়ার, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি কত আসবে কারণ আবর্ত গতি শক্তি হিসাবে কে বলে দিয়েছে, তো সেটাকে আমরা লিখবো কত হাফ অফ i ওমেগা স্কয়ার। তো দেখ কে লিখে দিলাম, i এর ভ্যালু আমি লিখে দিচ্ছি কত m²/2 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে দেখ এখান থেকে আমাদের কত পাচ্ছি ওমেগা স্কয়ার ইকুয়াল টু 4k/ma²। তাহলে ওমেগা ইকুয়াল টু কত আসবে না রুটের বাইরে বেরোলে কত আসবে 2/a বাইরে বেরোবে, ভেতরে থাকবে কত √of k/m। তাহলে দেখ না এখান থেকে এই বি এর দাগেরটাতে এখানটাতে এই জিনিসই আছে 2/a আর রুটের ভেতরে কত আছে √of k/m। তাহলে এই কোয়েশ্চেন 22 সেটার ক্ষেত্রে সঠিক অপশন হিসেবে আমরা কাকে ট্রিট করে দেব না অপশন বি কে ট্রিট। তাহলে এইরকম ভাবেই এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলোকে তোদেরকে করে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের পক্ষে যতটা সম্ভব ততখানি প্র্যাকটিস করিয়ে দিলাম, বাকিটা তোরা প্র্যাকটিস করিস। পরীক্ষার আগে যদি সম্ভব হয় তোদের একটা কয়েকটা কোয়েশ্চেন সেট বিভিন্ন স্কুলে যেরকম পড়ছে সেরকম একটা কোয়েশ্চেন সেট বা দুটো সেট আমি প্র্যাকটিস করিয়ে দেব। আশা করব তোদের পরীক্ষা ভালো হবে, ভালো করে পরীক্ষা দে। সেই অনুযায়ী আমাদের এই এমসিকিউ এর যে সেশন যেটা পড়াচ্ছিলাম সেটা মোটামুটি আমি আজকে শেষ করছি, সমস্ত চ্যাপ্টার থেকেই মোটামুটি একটা একটা করে করিয়ে দিলাম, তোরা সেটাকে দেখে নিবি। আশা করব যে তোদের পরীক্ষাতে আমাদের থেকে এটা তোরা শিখতে হলো। তো চল এই অবধি থাক, আজকের জন্য তোদের সঙ্গে তাহলে আমাদের বাই বাই।